রিয়ামণি এবং ম্যাক্স অভিকে কর দিয়েছে, বিষয়টা একদম মিথ্যা। আজকে মামলা করেছি, সে যেহেতু বাসায় এসে হুমকি দিয়েছে, আমার হত্যার হুমকি দিয়েছে। তার চরিত্র খারাপ, এটা সত্যি কথা। আমি তো বলবো দেশের জনগণ আমার প্রতি বিরক্ত। আসলে আপনারা সবাই জানেন যে হিরো আলম আর রিয়ামণির দ্বন্দ্বটা আসলে আজকে থেকে শুরু হয়নি, বিগত অনেক দিন হয়ে গেছে। ওনার বাবা যেদিন থেকে মারা গেল সেদিন থেকে আমাদের দ্বন্দ্বটা শুরু হলো। দ্বন্দ্ব শুরু হতে না হতে হচ্ছে গিয়ে কাজের মাধ্যমেও তো আমরা কাজ করছি, কাজের দিক থেকেও কিন্তু আমরা পিছিয়ে নেই। সেই ক্ষেত্রে আলম কাজ করছে, আমিও কাজ করছি, তাই না? আলম সে অনেক মেয়ে এনে কাজ করছে, বাট আমার যে জুটিটা হয়েছে ম্যাক্সো ভিরিয়াজ এবং রিয়ামণি, আমরা দুজনে জুটি বেঁধে কাজ করছি। এর মধ্যে হচ্ছে আলম হচ্ছে রিয়াজকে জানায় যে আমি একটা মীমাংসা চাচ্ছি এসবের, যেহেতু রিয়ামণিকে আমি এখনও তালাক দেইনি, সেক্ষেত্রে আমি একটা মীমাংসা চাই। তো রিয়াজ আমাকে জানালো যে তাহলে মীমাংসা চাচ্ছেন কিভাবে কি। রিয়াজ আমাকে বিষয়টা জানায় এবং রিয়াজ বাসায় আসে। হয়তো আলমের সাথে কথা হয়েছিল যে আমরা মীমাংসা করে দিব, রিয়াজ করে দিবে মীমাংসা। তো যখন রিয়াজ বাসায় আসার 10 মিনিট পর হচ্ছে আলম বাসায় আসে। বাসাটা কিন্তু আমার ফ্যামিলি বাসা। আমার বাসায় আমার ভাই থাকে, ভাইয়ের বউ থাকে, আমার বাচ্চা আছে, সবাই, আমার বোন, সবাই ছিল বাসার মধ্যে। তো রিয়াজও আসে, হিরো আলমও আসে। আসার পর এক কথা কাটাকাটির মধ্যে যখন ঝামেলা লেগে যায়, আমি কিন্তু লাইভে চলে যাই। তখন বিষয়টা কি ঘটছিল তখন কিন্তু আমি লাইভে সবাইকে জানাই বিষয়টা। এর মধ্যেই আলম হুট করে মাথা গরম করে কি করলো, সে হচ্ছে মাস্তান টাস্তান ডাকলো। আরও কথা নামের একটা মহিলা মাস্তান, ওনাকে ডেকে নিয়ে আসলো। নিয়ে এসে আমার বাসার সামনে হইচই, সে নিচে নেমে খুব অকাধ্য ভাষায় গালাগালি শুরু করলো আমাকে। তো আমি তখন কি করলাম, নিচে এসে আমি আলমকে বললাম, এই তুমি থামো, এসব কি শুরু করছো। তখন হয়তো তার দুই একটা ধাক্কা টাক্কা আমি মেরেছি, কিন্তু তার গায়ে আমি হাত তুলিনি। হয়তো কথার পরিপ্রেক্ষিতে আমি আঘাত করিনি তাকে, কিন্তু ধাক্কার মতো আর কি ধাক্কা দিয়েছি, দুই একটা রাগের মাথায় ধাক্কা দিয়েছি। কিন্তু তার আগে কিন্তু আলম উপরে অনেক ঝামেলা করেছে, যেটা আপনারা লাইভ ভিডিওতে দেখেছেন। তারপর কি হলো, ওইখান থেকে আলম কি করলো, কোনো মতেই নাছর বান্দা সে কিন্তু মাস্তান টাস্তান ডেকে এনে, আমি কিন্তু 999 কল দিই। তখন 999 কল দেই, থানা থেকে ফোর্স আসে। থানা থেকে ফোর্স এসে সবাইকে সরাই নিয়ে যায় এখান থেকে, তাদের সবাইকে এখান থেকে সরাই নিয়ে যায় এবং আমাদেরকে বলে আপনারা বাসায় থাকেন, আমার বাসায় গেস্ট আসতে পারে। এই যে বলা হচ্ছে যে কর্ড দিয়েছে, রিয়ামণি এবং ম্যাক্স অভিকে কর্ড দিয়েছে, বিষয়টা একদম মিথ্যা। মিথ্যা কথা। ফ্যামিলি বাসায় কর্ড কীভাবে হয় বলেন? যেখানে আমার ছোট বাচ্চা আছে, যেখানে আমার ফ্যামিলি আছে, সেখানে কর্টের কোনো বিষয় নেই। তারপর গেল, সবাইকে সরাই নিয়ে গেল। আলম কী করলো, থানায় গেল। থানায় গিয়ে চুরির মামলা দিল, তারপর মারধরের মামলা দিল, 307 ধারায় মামলা দিল সে। এসব মামলা দিল, থানা থেকে পুলিশ আসলো, এসে রিয়াজকে এবং আমাকে নিয়ে গেল। কটের কিন্তু কোনো বিষয় নেই এখানে, আমি আবারও বলছি। সে কিন্তু 307 ধারা মামলা দিয়েছে, চুরির মামলা দিয়েছে। সে কি বলছে, তার গলার চেন নাকি ছিনিয়ে নিয়ে গেছি আমরা। যাই হোক, আমরা থানায় গেলাম। থানা থেকে আপনারা তো দেখতেই পেলেন যে আমাদেরকে চালান দেওয়া হলো। আমরা কোর্টে উঠলাম। কোর্টে যেদিন উঠলাম, যখন উঠলাম, জজ সাহেবা বা আদালত আমাদের ন্যায় বিচার দিয়েছে, আমাদেরকে কিন্তু জামিন দিয়েছে। গতকাল আমাদেরকে চালান দিয়েছে, গতকালই আমাদেরকে জামিন দিয়েছে। আমি দেনমোহরের মামলা করেছি। হ্যাঁ, যে যে অধিকারটা প্রত্যেকটা স্ত্রীর আছে, দেনমোহরের মামলা করার প্রত্যেকটা স্ত্রীর অধিকার আছে এটা। আজকে মামলা করেছি, 307 ধারায় মামলা হয়েছে। সে যেহেতু বাসায় এসে অকথ্য ভাষায় গালাগালি করেছে, হুমকি দিয়েছে, আমার হত্যার হুমকি দিয়েছে। 307 ধারায় মামলা হয়েছে, আরও কয়েকটা ধারা রয়েছে। নো, গণধোলাইয়ের কোনো বিষয়ই নেই এখানে, এটা একদমই মিথ্যা কথা। রিয়াজকে যে আঘাত করেছে সে হচ্ছে কথা নামের একটা সন্ত্রাসী মহিলা, ওনার নামে মামলা হয়েছে হত্যা চেষ্টা মামলা। কথা নামের মহিলা 1 নম্বর আসামি। আসামি করেছি 4 জন মূলত আসামি, আর অজ্ঞাতনামা আছে 10-12 জন। হ্যাঁ, 1 নম্বর আসামি কথা রয়েছে, 2 নম্বর আসামি হিরো আলম রয়েছে, 3 নম্বর আসামি সেলিম রয়েছে, 4 নম্বর আসামি শাকিল নামের একজন লোক রয়েছে। দেনমোহরের মামলা তো আসলে প্রত্যেকটা স্ত্রীর করার অধিকার রয়েছে, যেহেতু সে আজকে 2-3 মাস যাবত আমাকে কোনো ভরণ পোষণ দিচ্ছে না, সেক্ষেত্রে আমি দেনমোহরের মামলা করেছি। এর আগে কি ভরণ পোষণ দিত? হ্যাঁ, এর আগে যেহেতু আমরা যখন সম্পর্ক ঠিক ছিল তখন ভরণ পোষণ তো দিত। আমাদের এই 3 বছর প্লাস বিয়ে হয়েছে। আমার মনে হয়েছে এখন আমার দেনমোহর প্রয়োজন, বিকজ আমাকে সে খরচ দিচ্ছে না।
আমার প্রয়োজন, সেজন্য আমি মনে করেছি যে মামলাটা করা উচিত আমার। দেখতেই তো পাচ্ছেন এখন দূরত্ব আমাদের নিজেদের কারণেই হচ্ছে, আমার আক্রোশ তার আক্রোশ, তার আক্রোশ আমার আক্রোশ, এভাবেই হচ্ছে দূরত্ব। এখন সেটা তাকে প্রশ্ন করা উচিত, তাহলে সে তো সমস্ত মিডিয়া ডেকে বলেছিল এই বউ আমি রাখবো না, এই বউ আমি তালাক দিব, তাহলে সে এখন আবার আমাকে বউ দাবি করে সে আমার সাথে গন্ডগোল কেন করছে বলেন? সে নিজে থেকেই তো করছে গন্ডগোল। না, আমি তো যেখানে সে আমাকে তালাক দিবে বলছে, আমি তো আর স্বামী দাবি করতে পারি না, আমি তো করছি না, তার কোনো কাজে আমি বাধা দিচ্ছি না বর্তমানে। তালাক দিবে বলছে নাকি তালাক দিয়েছে? সে তালাক দিবে বলেছে, কিন্তু আমি সরাসরি কোনো কাগজ পাইনি। সে যেহেতু আমাকে বউ দাবি করছে, সে আবার নিজেই বলেছে তালাক তালাক দিয়েছে, তাহলে আমি আমি কোনটা করব? আমি আমি কি করব আমি আসলে বুঝতে পারছি না। তার ডিসিশন, সে কি চাচ্ছে? সে এই বলছে আমি তালাক দিব, এই আবার বউ দাবি করছে, তার ডিসিশন আমি বুঝতে পারছি না। তার অনেক কিছুই আমার কাছে ধরা পড়েছে। তার চরিত্র খারাপ, এটা সত্যি কথা, কারণ একজন স্ত্রী জানে তার স্বামীর চরিত্র কেমন। তো তার চরিত্র যে ঠিক নাই এটা আমি আমি জানি, আমি স্ত্রী হিসেবে আমি জানি, কিন্তু আমি ভালো করার অনেক চেষ্টা করেছি, পারিনি, হয়তো আমি ব্যর্থ হয়েছি, দেন এই জন্যই তো আমাদের এত দূরত্ব, তাই না? আমি এসব চাচ্ছি না, আসলে আমাকে করানো হচ্ছে। আমি এসব আমি না নিজে দৌড়াতে চাচ্ছি, না কাউকে দৌড়ানি দিতে চাচ্ছি, কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে। আসলে কেউই চায় না যে আমার একটা শত্রু থাকুক, আমি নিজেও চাই না যে আমার শত্রু থাকুক, বা আমি কারো শত্রু হই। শত্রুপক্ষ যদি আমাকে আক্রমণ না করে আমিও করব না, সে যদি আমাকে আক্রমণ না করে আমিও তাকে আক্রমণ করব না। আমার কোনো দুঃখ নাই, আমি মেরেছি, সেজন্য আইন রয়েছে দেশে। আমি যদি তাকে মেরে থাকি, সে আইনভাবে আমাকে সাজা দেয়, কোনো সমস্যা নেই। সে আমাকে মেরেছে, আমি তাকে আইনভাবে সাজা দেবো, কোনো সমস্যা নেই, দেশে তো আইন রয়েছে, তাই না? ম্যাক্সোভিরিয়াজের সাথে তো আমি বিগত বহুদিন ধরে কাজ করছি, যেহেতু আলমের সাথে আমার ঝামেলার পর থেকে কিন্তু রিয়াজ আর রিয়ামণি কাজ করছে একসাথে, সেক্ষেত্রে আমাদের নিয়ে কথা হবেই বা সে কথা তুলবেই। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, যেখানে রিয়াজ আমি কাজ করেছি, তারপর কিন্তু তারা সংবাদ সম্মেলনে এসে হিরো আলম এবং ইতি চৌধুরী বলেছে তারা একটা ভুল করেছে, কিন্তু আমরা সেই ভুলটা করব না। কিন্তু আপনারা বিগত দিনে দেখছেন যে তাদের চলাফেরা কেমন, দেখতেই তো পাচ্ছেন তারা কি করছে। তারা কিন্তু বিয়ের ঘোষণা পর্যন্ত দিয়ে ফেলেছিল, আপনারা শুনেছেন কিনা জানি না। হিরো আলম কিন্তু বিয়ের ঘোষণা দিয়েছে যে আমি ইতি চৌধুরীকে বিয়ে করব। সে দেশে আসলে আমরা সবাই তো আইন মেনে চলি, তাই না? আইন মেনে সে যদি বিয়ে করে, আমাকে তালাক দিয়ে সে বিয়ে করতে পারে, কোনো সমস্যা নেই, করবে, সে বিয়ে করবে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু সে আমাকে এই মিথ্যা অপবাদ কেন দিচ্ছে? এইসব জাস্ট কো আর্টিস্ট, আমরা একসাথে কাজ করছি, এর বাইরে কোনো সম্পর্ক নেই আমাদের। আসলে একটা কথা কি, এক একটা বিষয় না ঘটে যায় মানুষের সাথে। দেখেন, আমরা কিন্তু এখন কাজের ইন্টেনশনে আছি। এখন মানুষ যদি বারবার বলে যে এরা কাজ করছে না, এরা এরা অন্য কাজ করছে, অন্য কাজ করছে, তখন কিন্তু মানুষের একটা রাগও হয়ে যায় যে মানুষ কেন অপবাদ দিচ্ছে। না, সেই ক্ষেত্রে যদি হয় যে আমরা বিয়ে করি, বিয়ে করলে তো এখানে তো খারাপ কিছু নেই, তাই না? বিয়ে তো একটা হালাল জিনিস, বিয়ে করব সেটা একটা বিষয়, আর অবৈধ একটা বিষয়, সেটা হচ্ছে দেশে তো আইন রয়েছে, তাই না? আমাদের দেশে তো লিভ টুগেদারের কোনো অপশন নেই আমি মনে করি। তো সেই ক্ষেত্রে আমরা যদি বিয়ে করি, সেটা তো অবশ্যই জানতে পারবে মানুষ, হয়তো একদিন পর বা একদিন আগে। এই ভিত্তিহীন এইসব অভিযোগ, একদমই ভিত্তিহীন। আচ্ছা, আপনারা কি বারের কোনো আজ পর্যন্ত কোনো প্রমাণ পেয়েছেন? কোনো প্রমাণ কি পেয়েছেন আমার বারে গিয়ে আমি কোনো মাতলামি করেছি, কোথাও আমি খেয়েছি? তাহলে এটা তো ভিত্তিহীন, তাই না? আমার বোন একজন সিঙ্গার, সে হচ্ছে বড় বড় গান, সে ভালো ভালো গান করেছে, সে প্লেব্যাক করেছে, তার অসংখ্য গান রয়েছে ইউটিউবে, মায়ামণি দিয়ে সার্চ করলে আপনারা অসংখ্য গান পাবেন। সে একজন ভালো সিঙ্গার। আমি তো বলবো দেশের জনগণ আমার প্রতি বিরক্ত, তাদের দোষ নেই, আমি জনগণের উপরে দোষ দিব না, কারণ তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, মানে আমাকে ভুল বোঝানো হচ্ছে। সেটা ভুল বোঝাচ্ছে হিরো আলম, বিকজ সে আমার হাজবেন্ড ছিল বা আছে, ছিল বা আছে। সে যদি আমাকে এখন বাজে মেয়ে বলে, তাহলে তো সবাই বাজে মেয়েই বলবে আমাকে, তাই না? আমার সম্মানটা তো সম্পূর্ণই তার কাছে। একটা বিষয় কি, আমাদের এই যে শ্রদ্ধেয় মোস্তফা, ভুলে গেছি আমি, ওই যে হুমায়ুন আহমেদ স্যার, শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার, একটা বিষয় দেখবেন, সে কিন্তু তার এক্স ওয়াইফকে নিয়ে কখনোই বাজে কথা বলেনি, কিন্তু হিরো আলম বলছে। সেই কিন্তু শুরু করছে, সেই কিন্তু শুরু করেছিল যে আমার বাজে কথা নিয়ে। আমি কিন্তু তার বাজে কথা নিয়ে সামনে আসিনি, সেই কিন্তু আমার নামে বদনাম দিয়েছে। এই যে ব্যক্তিগত আক্রোশ থেকে বললামই তো, সে আমাদের মধ্যে দূরত্বটা শুরু হয়েছে কিন্তু হিরো আলমের হচ্ছে বাবা অসুস্থ, এবং সে কিন্তু পরকীয়া করেছে, এটা কিন্তু সত্যি ছিল, সে পরকীয়া করেছে, যার কারণে আমার সাথে তার দ্বন্দ্ব শুরু হয়েছিল।
আমার সামনেই, আমি যখন হসপিটালে যেতে পারিনি সেখানে কিন্তু তার পরকীয়া নারী ছিল। আমি হচ্ছি 3 নম্বর, তারপরে এখন হয়তো 4 নম্বর চলে আসছে। পাশে বসো, পাশে বসো। ভালোবাসার সংখ্যা, প্রচুর সম্মান করতে হবে মানুষকে, একে অপরকে প্রচুর সম্মান দিতে হবে। আমি 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 একজন অভিনেত্রী, আমার অভিনয় যারা দেখেননি তারা দেখবেন। আমি কিন্তু অসংখ্য নাটক করেছি, মিউজিক ভিডিও করেছি, ছবি করেছি। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।